Welcome everyone to the discussion on the topic the Newtonian mechanics for a system of particles. তো এই আন্ডারগোয়িং কোর্সের আন্ডারে এটা দ্বিতীয় লেকচার। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে নিউটোনিয়ান মেকানিক্স কী করে একটা পয়েন্ট পার্টিকেল এবং একটা সিস্টেম অফ টু পার্টিকেলসের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছিলাম। তো সিস্টেম অফ টু পার্টিকেলসের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করার সময় যেটা দেখেছিলাম যে দুটো সিস্টেম অর্থাৎ একটা টু বডি সিস্টেম সেটাকে আমরা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের মাধ্যমে দুটো ওয়ান বডি প্রবলেমে ইন জেনারেল আমরা কনভার্ট করে দিয়েছিলাম এবং তারপর পয়েন্ট পার্টিকেলের ক্ষেত্রে আমরা যেরকম নিউটনস ল অ্যাপ্লাই করি সেভাবে অ্যাজ ওয়েল আমরা সেভাবেই অ্যাপ্লাই করে তার ডিনামিক্সটাকে অ্যানালিসিস করেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে কি যে একটা আইডিয়াল টু বডি সিস্টেম আমরা পাবো না, অর্থাৎ এমন সিস্টেম হবে যে তাদের সঙ্গে একটা টু বডি সিস্টেম কিন্তু তাদের প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে হয়তো আলাদা করে কোনো রকম ইন্টারাকশান অন্য কোনো ফোর্স বা অন্য কোনো ইন্টারাক্টিং কিছু তার সঙ্গে অ্যাক্ট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা আমরা ওই আইডিয়াল টু বডি সিস্টেমের ক্ষেত্রে আমরা যেভাবে অ্যানালিসিস করেছিলাম আমরা কিন্তু সেভাবে করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, তাদের সেখানে দেখা যাবে কি ওই সিস্টেম অফ পার্টিকেলস অর্থাৎ টু বডি সিস্টেমের প্রত্যেকটা বডির জন্য আমাকে আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে এবং সেই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে প্রত্যেকটার জন্য আলাদা করে আমাকে নিউটনস ল অ্যাপ্লাই করতে হবে। একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। সবচেয়ে সিম্পল যেটা উদাহরণ সেটা বলা যেতে পারে একটা পুলির উদাহরণ। একটা পুলি এবং পুলির মধ্যে একটা ইনএক্সটেন্সিবল একটা ইনএক্সটেন্সিবল রোপ দিয়ে সাপোজ দুদিকে দুটো মাস ঝোলানো আছে। একটার মাস বললাম আমি সাপোজ M1 আর একটার মাস হচ্ছে M2। সো এভাবে পুলি দিয়ে লাগানো আছে এবং ধরলাম যে এই দড়িটার অর্থাৎ রোপের যে দৈর্ঘ্য বা লেন্থ সেটা হচ্ছে L। এখন এক্ষেত্রে দেখো যে সাপোজ এটাকে আমি বললাম যে এইটা হচ্ছে সেন্টার অফ দ্য অরিজিন, এই জায়গাটায় এটাকে বললাম আমি হচ্ছে বা অ্যাপ্রক্সিমেটলি আমি বলতে পারি যে এই সেন্টার অফ দিস পুলি ইজ দ্য অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম এবং তার রেসপেক্টে এই কোঅর্ডিনেট এই M1 মাসের যে কোঅর্ডিনেট সেটাকে আমরা বলতে পারি R1 এবং M2 মাসের যে কোঅর্ডিনেট সেটাকে আমরা বলতে পারি R2। M1 মাসের কোঅর্ডিনেট R1, M2 মাসের কোঅর্ডিনেট R2। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি L সমান R1 প্লাস R2, অর্থাৎ R1 ডিস্টেন্স আর R2 ডিস্টেন্সকে অ্যাড করলে মোটামুটি এই যে রোপের যে লেন্থ তার সঙ্গে সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে R1 ডট একে যদি আমি টাইমের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি উভয় দিকে এই ইকুয়েশানে, তাহলে আমরা কী পাবো, যেহেতু এলটা কনস্ট্যান্ট কারণ ইনএক্সটেন্সিবল দড়ি আমি এখানে ইউজ করছি, তার মানে যেটা হবে যে R1 ডট প্লাস R2 ডট ইজ ইকুয়াল টু 0 এবং R1 ডবল ডট প্লাস R2 ডবল ডট ইজ ইকুয়াল টু 0। তো সুতরাং আমরা বলতে পারি কি R1 ডবল ডট ইজ ইকুয়াল টু মাইনাস অফ R2 ডবল ডট, অর্থাৎ আমি বলতে পারবো এখানে যে এই 1 নম্বর মাস তার যে অ্যাক্সিলারেশান হবে 2 নম্বর মাসের অ্যাক্সিলারেশানের যে ম্যাগনিটিউড সেটা একই হবে, ডিরেকশানটা হয়তো আলাদা হবে কিন্তু তাদের অ্যাক্সিলারেশানের যে ম্যাগনিটিউড সেটা কি হবে না সেটা একই হবে। তো এখন আমরা কি করব না এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এই সিস্টেমটার প্রত্যেকটা মাসের জন্য আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। সেটা কিভাবে না দেখো এই পুলি সিস্টেমে এখানে কি ফোর্স কাজ করছে, এর উপর কি কাজ করছে না এর উপর এই মাসটার ওয়েট কাজ করছে M1G, আর এদিকে কি করছে না এই দড়ির টেনশন বা তারের যে টান সেটা ওপরের দিকে কাজ করছে। সিমিলারলি এখানেও কিন্তু টান টি ওপরের দিকে কাজ করছে এবং নিচের দিকে এই মাসটার ওয়েট M2G কাজ করছে। তাহলে প্রত্যেকটা পার্টিকেলের জন্য আমি যদি আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে আমি কি দেখব যে এই মাসটার ক্ষেত্রে M1 মাসটার ক্ষেত্রে দেখো M1 মাসের ক্ষেত্রে কি আছে, নিচের দিকে mg কাজ করছে, ওপরের দিকে টেনশন কাজ করছে এবং ফলে পুরো M1 বডিটা ওপরের দিকে কি করছে না সাপোজ এ অ্যাক্সিলারেশান নিয়ে ওপরের দিকে উঠছে, অর্থাৎ এটার অ্যাক্সিলারেশান হচ্ছে কি না এ। তাহলে আমরা কি বলতে পারি এখানে আমি ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে আমি যদি এর ডিনামিক্সটাকে দেখি তাহলে আমি কি পাবো না টি বেশি, তাহলে টি মাইনাস M1G সমান কত না M1A। হ্যাঁ এখানে আগেই বলে রাখা দরকার যে M1 মাসটাকে আমি ধরেছি M2 চেয়ে ছোট, অর্থাৎ M2 ইজ গ্রেটার দেন M1। তাহলে আমি কি দেখবো যে এই মাসটা উপরের দিকে উঠবে আর এই মাসটা নিচের দিকে উঠবে। সুতরাং এই M1 মাসটা এই অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠছে। তো
তো সিমিলারলি যেহেতু আমরা বলেছি যে r1 ডবল ডট ইজ ইকুয়াল টু মাইনাস অফ r2 ডবল ডট, সুতরাং আমি বলতে পারি যে m2 মাসটা এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে। এবার দ্বিতীয় বডিটার ক্ষেত্রে অর্থাৎ এই m2 মাসের জন্য আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে উপরের দিকে আমি পাবো t আর নিচের দিকে পাবো আমি m2g। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি না m2g মাইনাস টি, কারণ m2g বড় তাই জন্য মাসটা নিচের দিকে নামছে, m2g মাইনাস টি সমান m2a। তো এক্ষেত্রে এই দুটো ইকুয়েশান থেকে আমি কি পেতে পারি, এই দুটো ইকুয়েশান থেকে যদি আমি টিকে এলিমিনেট করে দিই তাহলে কি পাবো, টি এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো, টি সমান হচ্ছে m1g প্লাস m1a। তাহলে যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো না m2 মাইনাস m1 ইন্টু জি সমান m1 প্লাস m2 মাল্টিপ্লাইড বাই এ। এবং এবারে এই ইকুয়েশন থেকে আমি সহজেই এ সমান কত পেতে পারি, এ সমান যেটা পেতে পারি যে m2 মাইনাস m1 জি বাই m1 প্লাস m2। সো এভাবেই আমরা কি পেতে পারি না, এভাবেই আমরা এই টু বডি সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেকটা মাসের অ্যাক্সিলারেশন আলাদা করে বের করে নিতে পারি। তো এটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে আমরা যেভাবে নিউটনিয়ান মেকানিক্স অ্যানালিসিস করি তার একটা এক্সাম্পল দিলাম। তো এটা ছিল টু বডি প্রবলেমের ক্ষেত্রে। কিন্তু আজকে আমরা যে নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি নিউটনিয়ান মেকানিক্স ফর এ সিস্টেম অফ পার্টিকেলস। অর্থাৎ এমন একটা সিস্টেম নিলাম যার মধ্যে অনেকগুলো পয়েন্ট পার্টিকেল আছে এবং অ্যাটলিস্ট মোর দ্যান টু। অর্থাৎ আমরা আগের দিন টু বডি সিস্টেম অবধি আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা এমন একটা সিস্টেম নিয়ে আলোচনা করব যার আন্ডারে অনেকগুলো পয়েন্ট পার্টিকেল আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে তার নিউটনিয়ান মানে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা কিভাবে নিউটনস লজকে বা নিউটনস লজ অফ মোশনকে আমরা এর উপর অ্যাপ্লাই করে তার ডিনামিক্সটা আলোচনা করব। তো সেই সম্বন্ধে আজকে আমরা দেখব যে কি পদ্ধতিতে বা কি মেকানিজম বা কেমন ম্যাথমেটিক্যাল টুল ইউজ করে এটা করা সম্ভব। তো এক্ষেত্রে আমরা এইটা করতে গিয়ে একটা বিশেষ প্যারামিটার নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাকে আমরা বলি কনস্ট্যান্ট। যাকে বাংলায় কি বলা হয়, বাংলায় বলা হয় বাধা। তো এই কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। তো এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কী সেটা নিয়ে একটু ডিটেলসে বলা দরকার আছে। তো আমরা জানি যে বা একে যদি আমি ডিফাইন করি যে হোয়াট ইজ কনস্ট্যান্ট, আমি ডেফিনেশনটা বলছি যে কনস্ট্যান্ট ইজ এ প্যারামিটার, কনস্ট্যান্ট ইজ এ প্যারামিটার which the system must obey constant is a parameter which the system must obey। অর্থাৎ কোনো একটা সিস্টেমের একটা কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা ওই সিস্টেমটাকে মেনে চলতে হবে। তো এটাকে একটু ভেঙে বলা দরকার যে অ্যাকচুয়ালি কি এই কনস্ট্যান্ট। তো সেটা একটু বলার চেষ্টা করছি। ধরো আমি প্রথমে টু বডি সিস্টেমের ক্ষেত্রেই বলি, তারপরে অন্যগুলো বলছি। তো আমরা আগের দিন যেটা আলোচনা করেছিলাম টু বডি সিস্টেম, যে একটার মাস বলছিলাম m1 আর একটার মাস হচ্ছে m2। এবং সাপোজ আমি বলেছিলাম কি যে m1 মাসের কোঅর্ডিনেটকে বলেছিলাম r1 এবং m2 মাসের কোঅর্ডিনেটকে আমরা বলেছিলাম কত না r2। এবার 3Dতে r1কে আমি বলতে পারি কি তার তিনটে কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তিনটে কোঅর্ডিনেট দিয়ে একে আমি রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কত না x1 y1 z1। ভালো করে লিখছি, একটা সিস্টেম অফ পার্টিকেলস, একটা হচ্ছে m1 মাস আর এটা হচ্ছে m2 মাস। এর কোঅর্ডিনেট কি না x1 y1 z1, আর এটার কত না x2 y2 z2। তো m1 মাসের কোঅর্ডিনেটকে আমি x1 y1 z1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর m2 মাসের কোঅর্ডিনেটকে আমি x2 y2 z2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এখন আমরা যখন টু বডি সিস্টেম করছিলাম সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে এই x1 y1 z1 এটা কিন্তু যে কোনো ভ্যালুর হতে পারে। অর্থাৎ এর ভ্যালুটা -∞ থেকে +∞,
প্রত্যেকটার ভ্যালু x1 এর ভ্যালু ও হতে পারে, y1 এর ভ্যালুও এটা হতে পারে, z1 এর ভ্যালুও এটা হতে পারে, অর্থাৎ এর উপর কোনো রকম বাউন্ডারি দেওয়া নেই, এরকম হতে পারে। সিমিলারলি এর ক্ষেত্রেও x2 y2 z2 প্রত্যেকের ক্ষেত্রে এই x1 x2 y2 z2 প্রত্যেকের ভ্যালু -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট যে কোনো ভ্যালুরই হতে পারে, অর্থাৎ দুটো পার্টিকেল একদম ফ্রিলি মুভ করছে এবং তাদের উপর কোনো রকম কন্ডিশন দেওয়া নেই, অর্থাৎ তাদের এই কোঅর্ডিনেটের ভ্যালু যা খুশি হতে পারে। তো এটা আমরা আগের দিন যখন টু বডি সিস্টেম করছিলাম তখন এই ব্যাপারটা দেওয়া ছিল, কিন্তু আমি হয়তো এরকম একটা সিস্টেম বললাম, কেমন সিস্টেম না, বললাম কি দুটো পয়েন্ট পার্টিকেল একটা, অর্থাৎ টু বডি সিস্টেম, কিন্তু এখানে টু বডি সিস্টেমটা একটু অন্যরকম, যে তাদের মধ্যে একটা রিজিড মাসলেস রড লাগানো আছে, অর্থাৎ এর মাস m1 আর এর মাস m2, এবং এদের মাঝখানে একটা রিজিড মাসলেস রড লাগানো আছে, অর্থাৎ এই রডের মাস কোনো মাস নেই, একটা আইডিয়াল ব্যাপার বলছি যে এই রডের কোনো মাস নেই এবং এটা রিজিড। অর্থাৎ রিজিড থাকার অর্থ কি না, এদের মধ্যে ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট থাকবে। সাপোজ এই রডের লেন্থ হচ্ছে এল, তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি এর কোঅর্ডিনেটকে x1 y1 z1 দ্বারা ডিনোট করলাম, আর এর কোঅর্ডিনেটকে x2 y2 z2 দ্বারা ডিনোট করলাম। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস যেটা হবে, এদের মধ্যে x1 y1 z1 আর x2 y2 z2 আগের ক্ষেত্রে কি ছিল, এরা ছিল মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এর কোঅর্ডিনেট কত হবে আর তার কোঅর্ডিনেট কত হবে এটা কিন্তু নিজেদের মধ্যে ডিপেন্ড করতো না, এদের ভ্যালুও যা খুশি হতে পারে, ওদের ভ্যালুও যা খুশি হতে পারে, কিন্তু এখন সেটা কিন্তু নেই। এখন দেখো, এরা যদি এদের মধ্যেকার দূরত্ব, দুটো পয়েন্ট মাসের মধ্যে দূরত্ব যদি সবসময় এল ফিক্সড থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখবো না, আমরা এখানে দেখবো কি যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো যে এই 6টা কোঅর্ডিনেট আমার আগে ছিল, তার মধ্যে যদি যে কোনো 5টা আমি জানি, তাহলে বাকি 6 নম্বর কোঅর্ডিনেটটাকে আমি এখানে বসিয়ে বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে সিস্টেমটাকে আমি একটা ফিক্সড প্যারামিটার দিয়ে দিয়েছি, যেটা এই সিস্টেমটা ফলো করবে। সেই প্যারামিটারটা কি না, তাদের মধ্যে দূরত্ব সবসময় ফিক্সড থাকবে। তো এই ধরনের প্যারামিটার যেটা কোনো একটা সিস্টেম তার ডিনামিক্সের সময় মাস্ট ওবে করে, অর্থাৎ মেনে চলে, সেই রকম প্যারামিটারকে বলা হয় ওই সিস্টেমের কনস্ট্যান্ট। এবং আমরা দেখতে পাবো কি, যে কোনো কনস্ট্যান্টকে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করা যায়। এবার এখানে দেখো যে এখানে আমি একটা কনস্ট্যান্ট দিয়েছি, কনস্ট্যান্টটা কি না, দুটো পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু অলওয়েজ ফিক্সড থাকবে হোয়াইল ইটস ডিনামিক্স, অর্থাৎ সিস্টেমটা যখন গতিতে থাকবে বা যে কোনো গতি স্টেটে থাকুক না কেন, যে কোনো ডিনামিক্যাল স্টেটেই থাকুক না কেন, তখন তাদের মধ্যেকার যে দূরত্ব এল এটা ফিক্সড। অর্থাৎ এই কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করার অর্থ আমি দেখলাম কি, যে এদের মধ্যে একটা মিউচুয়ালি একটা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট সেটা কিন্তু একটা কমে গেল, অর্থাৎ যতগুলো আমার কনস্ট্যান্ট আমি সিস্টেমটার উপর অ্যাপ্লাই করব, ঠিক ততগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট সেটা কিন্তু কমে যাবে। দেখো কারণটা অবশ্যই ক্লিয়ার, কারণ আমি দেখতে পাচ্ছি কি, এখানে যদি আমি একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি, তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমরা একটা ম্যাথামেটিক্যাল ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি, এবং সেই ম্যাথামেটিক্যাল ফর্মটা যদি এরকম হয়, তাহলে এখানে বসিয়ে আমি যে কোনো 5টা থেকে বাকি 6 নম্বর যে কোঅর্ডিনেটটা সেটাকে আমি বের করে ফেলতে পারছি। তাহলে এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কত না, 5টা। তো এইটা ছিল কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্টকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। মূলত আমি এখানে যেটা বলবো যে দেখো, এখানে একটা কনস্ট্যান্টকে আমাকে যদি মানে এক্সপ্রেস করতে হয়, তাহলে আমরা একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের দ্বারা এক্সপ্রেস করেছি। কোথায় না, এই ক্ষেত্রে একটা দুটো পয়েন্ট যারা কিনা একটা রিজিড মাসলেস রড দ্বারা কানেক্টেড আছে, তার ক্ষেত্রে আমি কনস্ট্যান্টটাকে কেমনভাবে প্রকাশ করলাম, একটা ইকুয়েশনের দ্বারা। এবার অনেক ক্ষেত্রে দেখা যাবে কি, যে এইভাবে ইকুয়েশনের দ্বারা প্রকাশ করা যাচ্ছে না। যেমন কি না, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সাপোজ একটা ফুটবল আছে, আর এই একটা পাখি এই ফুটবলের চতুর্দিকে উড়ে বেড়াচ্ছে। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা আছে, সেই কনস্ট্যান্টটা কি না, পাখিটা কিন্তু কোনোদিন ফুটবলের মধ্যে ঢুকতে পারবে না। অর্থাৎ আমি ফুটবলের সেন্টারটাকে যদি অরিজিন বলি 0 0 0, আর এর রেডিয়াসটা যদি আমি বলি যে সাপোজ ক্যাপিটাল আর, তাই পাখিটা কোনোদিন এই ফুটবলের মধ্যে ঢুকতে পারছে না। তার মানে কি হবে না, অবশ্যই ও ম্যাক্সিমাম পাখিটা কোথায় আসতে পারে না, এই সারফেসকে টাচ করতে পারে। যদি সারফেসটা টাচ করে যায়, তাহলে সেক্ষেত্রে তখন আমি একটা কন্ডিশনের মধ্যে পাচ্ছি যে কোনো সময় সাপোজ পাখিটার কোঅর্ডিনেট XYZ,
তাহলে আমি কি পাবো না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত না আর স্কোয়ার। কিন্তু পাখি তো আর সবসময় টাচ করে উঠবে না, পাখি কী করবে চতুর্দিকে উঠবে। তো সেক্ষেত্রে আমরা এই যে সিস্টেম, এই পাখি সিস্টেম যেটা একটা ফুটবলের চতুর্দিকে উড়ে বেড়াচ্ছে, তার কনস্ট্যান্টটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু আর স্কোয়ার। অর্থাৎ আমি দেখতে পেলাম কি যে কনস্ট্যান্টকে অনেক সময় আমরা ইকুয়েশনের দ্বারা প্রকাশ করতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে তাকে আমরা ইকুয়েশনের দ্বারা প্রকাশ করতে পারবো না। তাকে আমাকে কিভাবে প্রকাশ করতে হবে না, তাকে আমাকে প্রকাশ করতে হবে ইনইকুয়ালিটির দ্বারা। সুতরাং এর ভিত্তিতে আমরা কিন্তু কনস্ট্যান্টকে দুভাগে ভাগ করতে পারি। কি কি দুভাগে না, একটাকে আমরা বলি হলোনমিক কনস্ট্যান্ট, একটাকে আমরা বলি হলোনমিক কনস্ট্যান্ট, আর একটাকে আমরা বলি নন হলোনমিক কনস্ট্যান্ট। তো হলোনমিক কনস্ট্যান্ট কোনটা না, যে সকল কনস্ট্যান্টকে আমরা এরকম ইকুয়েশনের দ্বারা প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলে থাকি হলোনমিক কনস্ট্যান্ট। আর যে সমস্ত কনস্ট্যান্টকে আমরা ইকুয়েশনের দ্বারা প্রকাশ করতে পারি না, আমাদেরকে ইনইকুয়ালিটির সাহায্যে প্রকাশ করতে হয়, তাদেরকে আমরা বলে থাকি কি না, তাদেরকে আমরা বলে থাকি নন হলোনমিক কনস্ট্যান্ট। তো আমরা এখানে দু ধরনের কনস্ট্যান্টের কথা আলোচনা করলাম। তো আরও বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশান আছে কনস্ট্যান্টের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা মেনলি যেটা বললাম যে কনস্ট্যান্টকে মূলত আমরা দুভাগে ভাগ করলাম। কিসের ভিত্তিতে না, যে সকল কনস্ট্যান্টকে আমরা ইকুয়েশনের দ্বারা প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বললাম হলোনমিক কনস্ট্যান্ট, আর যে সমস্ত কনস্ট্যান্টকে আমরা ইকুয়েশনের দ্বারা প্রকাশ করতে পারি না, ইনইকুয়ালিটির দ্বারা প্রকাশ করতে হয়, তাদেরকে আমরা বললাম নন হলোনমিক কনস্ট্যান্ট। এবং তার একটা উদাহরণ দিয়ে আমি সেটা বোঝাতেও পারলাম আশা করছি। তো এখন একটা জিনিস দেখো যে এই কনস্ট্যান্ট থাকার ফলে কি হয়, যেটা আগে আমি বলছিলাম। তাহলে সাপোজ কোনো একটা সিস্টেমে যতগুলো পার্টিকেল আছে, সাপোজ আমি বললাম কোনো একটা সিস্টেমের মধ্যে সাপোজ n নাম্বার অফ পার্টিকেল আছে, n নাম্বার অফ পার্টিকেল আছে। এখন আমরা জানি কি যে প্রত্যেকটা পার্টিকেলই তিন দিকে মুভ করতে পারে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। আমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা ভাবি, তাহলে প্রত্যেকটা পার্টিকেল তিন দিক বরাবর তিনটে কোঅর্ডিনেট বরাবর মুভ করতে পারে। সুতরাং আমরা বলতে পারি কি যে n সংখ্যক পার্টিকেলের জন্য, অর্থাৎ n সংখ্যক পার্টিকেল যদি একটা সিস্টেমে থাকে, তাহলে ওই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে গেলে জেনারেলি আমার 3n নাম্বার অফ কোঅর্ডিনেট প্রয়োজন। অর্থাৎ এক নম্বর পার্টিকেলের জন্য x1 y1 z1, 2 নম্বরের জন্য x2 y2 z2, 3 নম্বরের জন্য x3 y3 z3। এরকমভাবে n সংখ্যকের জন্য আমার কতগুলো লাগবে না, 3n নাম্বার অফ কোঅর্ডিনেট আমার প্রয়োজন ছিল। কিন্তু যদি এর মধ্যে সাপোজ কনস্ট্যান্ট আমি অ্যাপ্লাই করে দিই, সাপোজ সিস্টেমটার মধ্যে কে নাম্বার অফ কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম, তো কে নাম্বার অফ কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার অর্থ কি, আমি কে সংখ্যক ইকুয়েশন এর উপর ইম্পোজ করলাম। আমি যদি সাপোজ এখানে বলি যে হলোনমিক কনস্ট্যান্ট আমি ওর উপর অ্যাপ্লাই করলাম, যে আমি অনেকগুলো প্যারামিটার অ্যাপ্লাই করলাম বা অনেকগুলো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম, যেটা এই সিস্টেমটা মেনে চলবে। এবং সেটা কি না, দ্য নাম্বার অফ কনস্ট্যান্ট ইজ হিয়ার কে, অর্থাৎ এখানে আমি কে সংখ্যক ইকুয়েশন দিয়ে দিয়েছি। তাহলে আমি কি দেখব যে ওই সিস্টেমটার মধ্যে যদি আমি 3n মাইনাস কে নাম্বার অফ কোঅর্ডিনেট, এই সিস্টেমটার মধ্যে যতগুলো পার্টিকেল আছে তাদের মধ্যে যদি 3n মাইনাস কে সংখ্যক কোঅর্ডিনেট আমি জানি, বাকিটা এই ইকুয়েশনে বসিয়ে পেয়ে যাব। অর্থাৎ যদিও এখানে জেনারেলি আমার দেখে মনে হচ্ছে যে 3n নাম্বার অফ কোঅর্ডিনেট প্রয়োজন সিস্টেমটাকে ডিফাইন করতে গেলে, সিস্টেমটার ডিনামিক্সকে ডিফাইন করতে গেলে, কিন্তু আমি দেখব কি তাদের মধ্যে এই 3n নাম্বার কিন্তু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কটা না, 3n মাইনাস কে সংখ্যক, আর বাকিটা আমি কনস্ট্যান্ট ইকুয়েশনে বসিয়ে আমি পেয়ে যাব। কারণ যেহেতু এখানে কে সংখ্যক আমার কনস্ট্যান্ট ইকুয়েশন আছে, তাহলে তার দ্বারা আমি কে সংখ্যক মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট আমি কমিয়ে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে নাম্বার অফ মিউচুয়ালি দ্য মিনিমাম নাম্বার অফ মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট টু স্পেসিফাই দ্য ডিনামিক্স অফ এ সিস্টেম ইজ হেয়ার 3n মাইনাস কে। এই নাম্বার অফ মিউচুয়ালি দ্য মিনিমাম নাম্বার অফ মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট টু স্পেসিফাই দ্য ডিনামিক্স অফ এ সিস্টেম ইজ জেনারেলি কল্ড দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম। Degrees of freedom. So here the degrees of freedom is n minus k for a system of n particles with k constraint applied on that system. যদি এরকম কোনো সিস্টেম হয় তো সেক্ষেত্রে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয় না, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হয় কত না 3n মাইনাস কে সংখ্যক।
আর তার করেসপন্ডিং যে কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম, আমি যেটা বললাম যে মিনিমাম নাম্বার অফ মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, এবং সেই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট সিস্টেমটাকে কি বলা হয় না, ওই সিস্টেমটার জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম, জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমরা জানতে পারলাম কি ডিগ্রিজ অফ ফ্রিডম কাকে বলে আর জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম কাকে বলে, এটা আমরা দেখলাম। তাহলে এখন আমরা কয়েকটা উদাহরণ নিয়ে নিতে পারি যে কিভাবে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো বের করতে পারি। যে আমরা জানলাম যে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার একটা সিম্পল ফর্মুলা, যে আমার নাম্বার অফ পার্টিকেল জানতে হবে। সাপোজ n নাম্বার অফ পার্টিকেল আছে, তাহলে 3n মাইনাস কে, হোয়ার কে ইজ দ্য নাম্বার অফ কনস্ট্যান্ট অ্যাপ্লাইড অন দ্যাট সিস্টেম, তাহলে 3n মাইনাস কে এটাই হয়ে যাবে কি না, এটাই হয়ে যাবে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখন যেটা বললাম যে সাপোজ একটা দুটো মাস, যেটা একটা রিজিড মাসলেস রড দ্বারা যুক্ত আছে, এর ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে না 3 গুণিতক 2 মাইনাস 1 সমান 5। তারপরে বললাম যে এরকম একটা সিস্টেম যার একটা স্কোয়ার, যার প্রত্যেকটা কর্নারে একটা করে মাস আছে, তাহলে এই সিস্টেমটা ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এখানে 4টে আছে, 4টে পার্টিকেল আছে, তার মানে 3 গুণিতক 4 মাইনাস নাম্বার অফ কনস্ট্যান্ট কত 1 2 3 4 5 6, অর্থাৎ এদের দূরত্ব এটা কনস্ট্যান্ট, এদের দূরত্ব কনস্ট্যান্ট, এদের দূরত্ব কনস্ট্যান্ট, এদের দূরত্ব কনস্ট্যান্ট, কর্নার অর্থাৎ ডায়াগোনালের যে লেন্থ অফ দ্য ডায়ামিটার এটাও কনস্ট্যান্ট, তার মানে 6টা কনস্ট্যান্ট এর উপর অ্যাপ্লাই করা আছে। সুতরাং এর নাম্বার অফ কনস্ট্যান্ট হচ্ছে 6, তাহলে এর ডিগ্রিজ অফ ফ্রিডম কত না 6। তাহলে আমরা দেখতে পেলাম কি যে কিভাবে আমরা একটা সিস্টেমের ডিগ্রিজ অফ ফ্রিডম বার করতে পারি। তাহলে এখন আমি যদি তোমাদের একটা কোয়েশ্চেন করি, তোমরা একটু ভেবে চিন্তে বলবে যে একটা রিজিড বডি, একটা রিজিড বডি কাকে বলে তোমরা জানো। রিজিড বডি হচ্ছে এমন একটা সিস্টেম, যার এমন একটা সিস্টেম অফ পার্টিকেলস বলতে পারো, যার ইন্টারনাল পার্টিকেল বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলোর মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই। নো রিলেটিভ মোশন অ্যামং দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অর ইন্টারনাল পার্টিকেলস অফ দ্য সিস্টেম অফ পার্টিকেলস। তাহলে ওরকম একটা সিস্টেম অফ পার্টিকেলসকে আমরা বলে থাকি রিজিড বডি। যেমন হচ্ছে ইট হচ্ছে এমন একটা সিস্টেম, একটা ইটকে যদি তুমি নাড়াচাড়া করো, তাহলে যে ইটের কণাগুলো তারা নিশ্চয়ই নিজেদের মধ্যে নড়াচড়া হয় না, তাহলে সেটা হচ্ছে একটা রিজিড বডি। কিন্তু আমি যদি বলি একটা বালি বস্তাকে যদি নাড়াচাড়া করো, তাহলে দেখা যাবে যে তার মধ্যেকার যে বালি আছে তারা নিজেদের মধ্যে একটা রিলেটিভ মোশনে তারা মুভ করবে, তাহলে সুতরাং সেটা কিন্তু রিজিড বডি না। তাহলে রিজিড বডি হচ্ছে এমন একটা সিস্টেম অফ পার্টিকেলস যার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলোর মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই। তো আমার কোশ্চেন হচ্ছে যে এরকম একটা রিজিড বডির ক্ষেত্রে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম বা ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা কত হবে, এবং ওটা ডিরাইভ করে আমাকে বলতে হবে, শুধু অ্যান্সার বললে হবে না। তো আমার কোশ্চেনটা হচ্ছে ডিরাইভ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ রিজিড বডি। তো এই ছিল কনস্ট্যান্ট। তো আমরা এখন কনস্ট্যান্ট নিয়ে কেন আলোচনা করছি, আমাদের তো আলোচনা করার কথা ছিল নিউটনিয়ান মেকানিক্স ফর এ সিস্টেম অফ পার্টিকেলস। তার কারণটা হচ্ছে এইটাই যে সাপোজ আমরা কোনো একটা সিস্টেম অফ পার্টিকেলস নিয়ে আলোচনা করব, আগে আমরা কি করছিলাম না, আগে আমরা এই কনস্ট্যান্টের ব্যাপারটাকে ধারণা করিনি। যখন আমরা টু বডি প্রবলেম করছিলাম তখন কি করছিলাম, জাস্ট দেখছিলাম কি যে প্রত্যেকটা পার্টিকেলের উপর এক্সটার্নাল কতটা আমি ফোর্স অ্যাপ্লাই করেছি সেটা আমরা কনসিডার করেছিলাম। আর কনসিডার করেছিলাম কি যে তাদের নিজেদের মধ্যে কোনো ইন্টারেক্টিং ফোর্স আছে কিনা, অর্থাৎ দুটো কনস্টিটিউয়েন্ট পার্টিকেল তাদের মধ্যে কোনো মিউচুয়ালি ইন্টারেক্টিং ফোর্স আছে কিনা, সেই দুটো নিয়ে আলোচনা করেছি। কিন্তু তখন আমরা কনসিডার করিনি তাদের নিজেদের মধ্যে কোনো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা আছে কিনা। কনস্ট্যান্ট মানে আমি তোমাদের যেটা বললাম যে কোনো রকম কন্ডিশন দেওয়া আছে কিনা, যে তাদের মধ্যে দূরত্ব কত থাকবে, তাদের মধ্যে কি কন্ডিশনে তারা মুভ করবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। কিন্তু যখন আমরা মোর জেনারেল কেস আলোচনা করতে যাব, বিশেষ করে একটা সিস্টেম অফ পার্টিকেলস যেখানে নাম্বার অফ পার্টিকেলস ইজ মোর দ্যান 2, সেক্ষেত্রে আমাদের এই কনস্ট্যান্টের ধারণাটা এখানে কিন্তু নিয়ে আসতে হবে। এবং মূলত আমরা এই ক্লাসে হলোনমিক কনস্ট্যান্ট আছে এমন কোনো সিস্টেম, অর্থাৎ সিস্টেমস উইথ হলোনমিক কনস্ট্যান্ট,
একটা সিস্টেম অফ পার্টিকেলস যার উপর হলোনমিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা আছে, অর্থাৎ যার উপর যে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা আছে সেটাকে আমরা ইকুয়েশনের দ্বারা প্রকাশ করতে পারি, ওরকম একটা সিস্টেমের উপর আমরা নিউটনিয়ান মেকানিক্সকে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো বা কী ধরনের মডিফিকেশান প্রয়োজন নিউটনিয়ান মেকানিক্সে তার উপর অ্যাপ্লাই করতে গেলে সেটা আমরা আজকে আলোচনা করব। তো সেটা করার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, আরেকটা টার্ম জানতে হবে, সেটা হলো কি, সেটাকে বলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট তো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি, এটাকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে যেটা বলতে হবে যে ইট ইজ এ স্মল অর ইনফাইনিটেসিমাল চেঞ্জ or small or infinitesimal displacement of the coordinate of the system। কি বললাম? a small or infinitesimal change in the coordinate of the system। সাপোজ কোনো সিস্টেমের কোঅর্ডিনেট, সিস্টেম অফ পার্টিকেলসের কোঅর্ডিনেটকে আমি RI দ্বারা ডিনোট করলাম। RI is the coordinate of the ith particle of a system of particles। তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা কি বলবো? a small or infinitesimal change in the coordinate system of a system of particles delta Ri due to a small change in the configuration of the system। এটা কেন হয়? due to a small change in the configuration of the system and it is consistent with the forces and constraint applied on the system। আমি লিখছি a virtual or infinitesimal displacement, এর আরেকটা নাম হচ্ছে infinitesimal displacement, is a small change in the coordinate ডেল্টা RI। অর্থাৎ এটা একটা স্মল চেঞ্জ ইন দ্য কোঅর্ডিনেট, অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে যত পার্টিকেল আছে তাদের কোঅর্ডিনেটের একটা স্মল চেঞ্জ, এবং সেটাকে আমরা ডেল্টা RI দিয়ে ডিনোট করি, যেখানে RIটা হচ্ছে কোঅর্ডিনেট অফ দ্য সিস্টেম অর কোঅর্ডিনেট অফ দ্য পার্টিকেল অফ দ্যাট সিস্টেম ডিউ টু দ্য চেঞ্জ ইন কনফিগারেশন of the system and it is consistent with the forces and constraints applied on the system। অ্যান্ড এর সঙ্গে আর কিছু বলতে হবে যে ইট ইজ কল্ড দ্য ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট টু ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য রিয়েল ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড হোয়ার ইন রিয়েল ডিসপ্লেসমেন্ট দেয়ার ইজ এ পারফেক্ট অর রিয়েল টাইম ইন্টারভ্যাল। অর্থাৎ যখন কোনো ডিসপ্লেসমেন্ট ঘটে, রিয়েল ডিসপ্লেসমেন্ট ঘটে, সেক্ষেত্রে কী দেখা যায় না, সেই ডিসপ্লেসমেন্ট ঘটার জন্য কোনো একটা টাইম প্রয়োজন হয়, একটা টাইম ইন্টারভ্যাল প্রয়োজন হয়। কিন্তু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের জন্য কোনো টাইম ইন্টারভ্যাল প্রয়োজন হয় না। তো এটাকে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট এই জন্য বলা হয়, এটাকে রিয়েল ডিসপ্লেসমেন্টের চেয়ে আলাদা করে বোঝানোর জন্য, যেখানে সত্যিকারের সময়ের প্রয়োজন হতো কিন্তু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টে কোনো রকম টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না।